রাশিয়ার তেল কিনবে না ভারত, ট্রাম্পকে আশ্বস্ত করেছেন মোদি। আবারও ভেনেজুয়েলা উপকূলে নৌযানে হামলা, যুক্তরাষ্ট্রের নিহত 6। সিআইএর অভিযানকে অভ্যুত্থান বলে নিন্দা ভেনেজুয়েলার মাদুরোর। 50 টমাহক ক্ষেপণাস্ত্র যথেষ্ট নয়, রাশিয়ার হুঁশিয়ারি। পুতিন জেলেনস্কির ঘৃণা যুদ্ধ বন্ধের প্রধান বাধা বলছেন ট্রাম্প। চীনা জেট-10C সহ 132 যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া। মেক্সিকোতে ঝড়ের তাণ্ডবে 66 জনের মৃত্যু, 75 জন নিখোঁজ। গাজার জন্য 900 টন খাবার নিয়ে যাচ্ছে তুরস্কের বিশাল জাহাজ। ব্রাজিলকে আকাশ ক্ষেপণাস্ত্র দেওয়ার প্রস্তাব দিল ভারত। 45 ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। ভারতের প্রক্সি হয়ে পাকিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে কাবুল, বলছেন খাজা আসিফ। পাকিস্তান আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতায় আগ্রহী ইমরান খান আবেদন করেছেন প্যারোলে মুক্তির। ভারতীয় সব বিমানের জন্য বন্ধই থাকছে পাকিস্তানের আকাশ সীমা। কম্বোডিয়া সীমান্তে প্রাচীর নির্মাণ করতে চান থাইল্যান্ডের রাজকুমারী। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যে অল্প সময়ের মধ্যেই ভারত রুশ তেল আমদানি বন্ধ করবে। ট্রাম্প এটিকে বড় কূটনৈতিক অর্জন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, এবার চীনকেও রাজি করানো হবে। তবে ট্রাম্প স্বীকার করেন, ভারত তাৎক্ষণিকভাবে এই পদক্ষেপ নিতে পারবে না। রুশ তেল ও অস্ত্র কেনার কারণে ভারতের পণ্যে 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যদিও দিল্লি এই শুল্ককে দ্বৈত মানদণ্ড বলে সমালোচনা করেছে, তবুও ট্রাম্প মোদীকে মহান নেতা হিসেবে প্রশংসা করেন। ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের দিকে মাদক বহনকারী সন্দেহে আরেকটি নৌযানে হামলায় 6 জন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে বলে মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের অভিযানে এখনো পর্যন্ত অন্তত 27 জন নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রকে চোরাচালানকৃত মাদক থেকে সুরক্ষিত রাখতেই এসব হামলা চালানো হচ্ছে। ট্রাম্প বলেন, নৌযানটি যুক্তরাষ্ট্রমুখী মাদক বহন করছিল এবং আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে সেটি ধ্বংস করা হয়েছে। ট্রাম্প একে মাদক সন্ত্রাস বিরোধী সফল অভিযান বলে উল্লেখ করেন। এদিকে হামলার ঘটনাটিকে কেন্দ্র করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো সামরিক মহড়া ও সতর্কতা ঘোষণা করেছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, প্রয়োজনে স্থলপথেও অভিযান বাড়ানো হবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মার্কিন সিআইএ পরিচালিত অভিযানকে অভ্যুত্থান হিসেবে নিন্দা জানিয়েছেন। পাশাপাশি তিনি দেশজুড়ে সেনাবাহিনী, পুলিশ ও বেসামরিক মিলিশিয়া মোতায়েন করেছেন। ট্রাম্প অনুমোদন দিয়েছেন ভেনেজুয়েলায় গোপন অভিযান চালাতে, যার লক্ষ্য মাদক পাচারকারীদের আটকানো ও বন্দীদের মার্কিন যুক্তরাষ্ট্রে স্থানান্তর প্রতিরোধ। ইতোমধ্যে ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হামলায় অন্তত 27 জন নিহত হয়েছে। মাদুরো যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং জানিয়েছেন দেশের শাসন পরিবর্তন হবে না। ট্রাম্প বলেন, মাদক বিরোধী অভিযান স্থলপথেও সম্প্রসারণ হতে পারে। সিআইএ একতরফাভাবে বা বৃহত্তর সামরিক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালাতে সক্ষম। এই উত্তেজনা ভেনেজুয়েলার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও সংকটাপন্ন করেছে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে ইউক্রেনে 50টি টমাহক ক্ষেপণাস্ত্র পাঠানোর খবরকে রাশিয়া সতর্ক বার্তা হিসেবে গ্রহণ করেছে। মস্কো এর জবাবে ভয়াবহ পরিণতি ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে। রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রামে লিখেছেন, টমাহকের পারমাণবিক বা সাধারণ ওয়ারহেডের স্পষ্ট পার্থক্য না থাকায় প্রতিক্রিয়া একই রকম হতে পারে। এতে পারমাণবিক সংকেতের ইঙ্গিত মেলে। বেলারুশ সরাসরি পারমাণবিক সংঘাতের আশঙ্কা উপস্থাপন করেছে। এদিকে পোল্যান্ড ও ব্রিটেন ইউরোপকে রাশিয়ার সম্ভাব্য প্রতি হামলার জন্য সজ্জিত থাকার কথা বলেছে। পাশাপাশি টেলিগ্রাফ জানিয়েছে, ন্যাটো রুশ বিমানকে বৈধ লক্ষ্য হিসেবে চিহ্নিত করার বিষয়ে আলোচনা করছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গভীর ঘৃণাই ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রধান বাধা, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক নৈশ ভোজে তিনি জানান, 2 মাস আগে সমাধানের সম্ভাবনা ছিল, কিন্তু দুই নেতার মধ্যে তীব্র ঘৃণার কারণে চুক্তি কার্যকর হয়নি। ট্রাম্প আরও বলেন, এই যুদ্ধ 1 সপ্তাহের মধ্যেই শেষ করা সম্ভব ছিল, কিন্তু এখন এটি 4র্থ বছরে প্রবেশ করেছে। তিনি পুতিনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনীয়দের হত্যা বন্ধ করুন, রাশিয়ানদের মৃত্যু বন্ধ করুন। ট্রাম্পের মতে এই যুদ্ধ পুতিনের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হলে দ্রুত সমাধান সম্ভব হতো। ইন্দোনেশিয়া চীন থেকে 42টি জে-10C যুদ্ধ বিমান কিনছে, যা দেশের বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ। এছাড়া তুরস্ক ও ফ্রান্স থেকে যথাক্রমে 42টি করে বিমান নেওয়ার মাধ্যমে স্বল্প সময় মোট 132টি যুদ্ধ বিমান অর্জন করবে। চীনা বিমানগুলোর জন্য 900 কোটি মার্কিন ডলার বরাদ্দ করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী শাফরি শামসুদ্দিন জানিয়েছেন, শিগগিরই এই বিমানগুলো জাকার্তার আকাশে উড়বে। সরকার এই উদ্যোগকে দক্ষিণ পূর্ব এশিয়ার নিরাপত্তা শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখছে, যদিও বিশ্লেষকরা বলছেন এটি চীনের ক্রমবর্ধমান সামরিক প্রভাবকে উদ্বেগজনকভাবে বৃদ্ধি করতে পারে। তুরস্কের কান এবং ফ্রান্সের রাফাল বিমানও আগামী বছর দেশে পৌঁছাবে। বর্তমান বিমান বাহিনীর পুরনো বিমানগুলো বদলানোরও প্রয়োজন রয়েছে। মেক্সিকোতে কয়েকদিনের তীব্র ঝড়ে মৃত্যু হয়েছে 66 জনের, নিখোঁজ রয়েছেন 75 জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপসাগরীয় রাজ্য ভেরাক্রুজে অন্তত 30 জন নিহত এবং 18 জন নিখোঁজ। হিডালগোতে 21 জন প্রাণ হারিয়েছেন, 50 জন নিখোঁজ। পুয়েবলায় 14 জন নিহত, 7 জন নিখোঁজ। কুয়েরেতারোতে 1 জনের মৃত্যু নিশ্চিত। সান লুইস পোটোসিতে মৃত্যু না হলেও অবকাঠামো ক্ষতি হয়েছে। ফেডারেল সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় সামরিক বাহিনী মোতায়েন করেছে। 3701 জনকে সরানো হয়েছে। 19টি বিচ্ছিন্ন সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। এ পরিস্থিতিতে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের জন্য 900 টন খাবার নিয়ে তুরস্কের একটি বিশাল জাহাজ মিশরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। গত 14 অক্টোবর মার্সিন আন্তর্জাতিক বন্দর থেকে জাহাজটি ছেড়ে যায় এবং মিশরের আল আরিস বন্দরে পৌঁছে গাজা ইসরায়েলের কারিম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় প্রবেশ করবে। তুরস্কের বিপর্যয় ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই ত্রাণ ব্যবস্থা করেছে, সহায়তা করছে মিশরীয় রেড ক্রিসেন্ট ও 17টি এনজিও। জাহাজে রেডি টু ইট খাবার, কৌটাজাত খাবার এবং শিশুদের ফর্মুলা রয়েছে। তুরস্ক ইতিমধ্যে 17টি জাহাজ এবং 14টি বিমানে গাজার জন্য খাদ্য সহায়তা পাঠিয়েছে। চলমান ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছেন 67,000-এরও বেশি ফিলিস্তিনি। ভারত ব্রাজিলকে নিজস্ব মধ্যম পাল্লার মোবাইল সার্ফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র আকাশ সরবরাহের প্রস্তাব দিয়েছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট ও প্রতিরক্ষামন্ত্রীকে এই প্রস্তাব দেন, যা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম যৌথভাবে তৈরির সিদ্ধান্তে পৌঁছেছে, তবে ব্রাজিলের প্রতিক্রিয়া বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। আকাশ ক্ষেপণাস্ত্রটি ডিআরডিও তৈরি এবং বর্তমানে ভারতের সশস্ত্র বাহিনীতে রয়েছে। ভারত সদ্য স্বল্পস্থায়ীভাবে অভ্যন্তরীণ প্রযুক্তিতে অস্ত্র নির্মাণ ও রফতানিতে জোর দিচ্ছে। এটাই প্রথমবার দেশটি কারো কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তাব দিল, যা বেইজিং, মস্কো, ওয়াশিংটন বিভিন্ন কূটনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী 45 ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে হস্তান্তর করেছে। এরপর মরদেহগুলো শনাক্তের জন্য গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে নেওয়া হয়, যেখানে নিহতদের পরিবারের সদস্যরা 15 অক্টোবর তাদের প্রিয়জনদের শনাক্ত করতে জড়ো হন। আইসিআরসি বিবৃতিতে জানিয়েছে, তারা নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উভয় পক্ষের সম্মতিতে এই প্রক্রিয়া সম্পন্ন করেছে। গাজার স্থানীয় স্বাস্থ্য ও ফরেনসিক কর্তৃপক্ষ এখন মরদেহ শনাক্তকরণের দায়িত্বে রয়েছে এবং প্রয়োজনে আইসিআরসি প্রযুক্তিগত সহায়তা দেবে। মরদেহের পরিচয় সম্পর্কে আইসিআরসি কোনো মন্তব্য করেনি। এই হস্তান্তর শান্তি ও মানবিক নীতির অংশ হিসেবে সংঘটিত হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, আফগানিস্তান সরকার ভারতের প্রক্সি হিসেবে পাকিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাতে জড়িয়েছে। জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল এবং অর্থায়নও ভারতের কাছ থেকে হচ্ছে। আফগানিস্তান যদি সংঘাতের পরিধি বাড়ানোর চেষ্টা করে, পাকিস্তান পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা রাখে বলে হুঁশিয়ারি দেন তিনি যুদ্ধবিরতি ভঙ্গ বা পাকিস্তানের ভূখণ্ডে হামলা সহ্য না করার হুঁশিয়ারি দিয়েছেন। শনিবার থেকে সীমান্তবর্তী এলাকায় পাল্টাপাল্টি সংঘাত শুরু হয় এবং বুধবারও বড় ধরনের সহিংসতা হয়েছে। এ পর্যন্ত কাবুলের দাবি 58 পাক সেনা নিহত, বিপরীতে ইসলামাবাদের দাবি 200-রও বেশি তালেবান যোদ্ধা নিহত হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খান আফগানিস্তানের সঙ্গে সীমান্ত সংঘাত কমাতে মধ্যস্থতা করতে আগ্রহী এবং এজন্য প্যারোলে মুক্তির আবেদন করেছেন। তার বোন নরিন খান জানিয়েছেন, ইমরান খান সাম্প্রতিক পাকিস্তান আফগান সীমান্ত সংঘর্ষে উদ্বিগ্ন এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান। 71 বছর বয়সী ইমরান খান 2023 সালের আগস্ট থেকে আদিয়ালা কারাগারে বন্দী। তার বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগ রয়েছে। পাকিস্তানি বাহিনী সাম্প্রতিক হামলা প্রতিহত করেছে এবং 48 ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইমরান খান আফগান নাগরিকদের বিতরণ প্রসঙ্গেও উদ্বিগ্ন এবং দাবি করছেন, আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে সন্ত্রাস প্রতিহত করা সম্ভব। পাকিস্তান ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রাখার নিষেধাজ্ঞা আরও 1 মাস বাড়িয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা 23 নভেম্বর পর্যন্ত বহাল থাকবে। ভারত থেকে আসা বা ভারতগামী বেসামরিক ও সামরিক বিমানের ক্ষেত্রে এটি প্রযোজ্য। প্রাথমিকভাবে 23 এপ্রিল এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে কয়েক দফায় বৃদ্ধি পেয়েছে। গত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর ভারতের প্রতিক্রিয়ার পাল্টা হিসেবে পাকিস্তান এই পদক্ষেপ নেয়। এই কারণে ভারতীয় বিমান সংস্থাগুলোকে দীর্ঘ রুট নিতে হচ্ছে, ফলে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ফ্লাইট পরিচালনায় উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হচ্ছে। থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালঙ্কর্ণের ছোট বোন রাজকুমারী চুলাবর্ণ কম্বোডিয়া সীমান্তে স্থায়ী প্রাচীর নির্মাণের ইচ্ছা প্রকাশ করেছেন। ব্যাংককে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, এটি কোনো অস্থায়ী নয় বরং দীর্ঘস্থায়ী কাঠামো হবে। পাশাপাশি তিনি সামরিক ও স্থানীয় জনগণের জন্য বাংকার তৈরির প্রস্তাবও দেন। চলতি বছরের শুরুতে দুই দেশের সীমান্ত বিরোধ সশস্ত্র সংঘর্ষের রূপ নেওয়ায় এই উদ্যোগের প্রেক্ষাপট তৈরি হয়েছে। থাই রাজপরিবার সাধারণত রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকে, তাই এই বক্তব্য বিরল এবং সীমান্তে সম্পর্কের তিক্ততাকে তুলে ধরে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার 804 কিলোমিটার সীমান্তের মধ্যে কিছু বিতর্কিত এলাকা রয়েছে। জুলাইয়ে সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন মানুষ নিহত হয়, পরে মার্কিন হস্তক্ষেপে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয়।